আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ খবরগুলি হলো রাজধানী শহরে অসমিয়া গো ব্যাক স্লোগান, উত্তপ্ত পরিস্থিতি। অসমের রাজধানী গৌহাটির আর্যনগর এলাকায় রবিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, নিষিদ্ধ মাদকের ব্যবসা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল উশৃঙ্খল যুবক অসমিয়া গো ব্যাক স্লোগান দেয় এবং সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও পুলিশের ওপর হামলা চালায়। জানা গিয়েছে, আর্যনগর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার অবৈধ ব্যবসা চলার অভিযোগ তুলে বিষয়টি প্রকাশ্যে আনেন জিতেন্দ্র সালুই নামের এক ব্যক্তি। রবিবার তিনি এক সাংবাদিককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে একদল যুবক তাকে বাধা দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং হামলার ঘটনায় এক স্থানীয় পোর্টালের সাংবাদিক গুরুতরভাবে আহত হয়। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা শুধু সাংবাদিকই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পুলিশকেও লক্ষ্য করে আক্রমণ চালায়। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে প্রশ্ন তুলছেন, অসমের মাটিতে কিভাবে অসমিয়া গো ব্যাক স্লোগান দেওয়ার সাহস পেল হামলাকারীরা। এদিকে ঘটনার প্রতিবাদে অসমিয়া যুব মঞ্চ বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা। বর্তমানে ঘটনাটি তদন্ত চলছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা দেখে আমার তলপেট চুলকাচ্ছে, রকিবুল হোসেনের কটাক্ষ। অসমের সম্প্রসারিত মন্ত্রিসভা নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ। রবিবার গৌহাটির রাজ্য ভবনে অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা দেখে আমার তলপেট চুলকাচ্ছে। এটাই হিমন্ত বিশ্ব শর্মার সেরা মন্ত্রিসভা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রকিবুল হোসেন বলেন, মন্ত্রিসভা দেখে আমার খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা মানুষই বলবে, আমি তার ব্যাখ্যা করতে চাই না। তবে মন্ত্রিসভা দেখে আমার তলপেট চুলকাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা সম্প্রসারণ করে 12 জন বিধায়ককে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল যে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই প্রভাবশালী নেতাও মন্ত্রিসভায় স্থান পাবেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকে মন্ত্রী করা হয়নি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রকিবুল সরাসরি কোনো মন্তব্য না করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে মনে করি তিনি সর্বশ্রেষ্ঠ মন্ত্রিসভা গঠন করেছেন। রকিবুল হোসেনের এই মন্তব্যকে রাজনৈতিক মহলে ব্যঙ্গাত্মক কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মন্ত্রিসভায় স্থান না পাওয়ার প্রেক্ষাপটে তার বক্তব্য নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। 3 দিনের সফরে অসমে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেইচি। আগামী 1 জুলাই থেকে 3 দিনের সফরে অসমে আসছেন জাপানের প্রধানমন্ত্রী। গৌহাটিতে অনুষ্ঠিতব্য ভারত জাপান উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই তথ্য জানিয়েছেন অসম সরকারের মন্ত্রী নীলিমা দেবীর মতে 1 জুলাই বিকেলে গৌহাটিতে পৌঁছবেন জাপানের প্রধানমন্ত্রী এবং 3রা জুলাই অসম সফর শেষ করে ফিরে যাবেন। একই সঙ্গে 2রা জুলাই অসমে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীরও। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর রাজ্যের মানুষের জন্য গর্বের বিষয়। এদিকে বিধায়ক বলেন, 2019 সালে সিএএ আন্দোলনের কারণে ভারত জাপান শীর্ষ বৈঠক বাতিল হওয়ার সময় অসম একটি বড় সুযোগ হারিয়েছিল। এবার জাপানের প্রধানমন্ত্রীর আগমন রাজ্যের অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধিতে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, 1 থেকে 3রা জুলাই পর্যন্ত গৌহাটিতে অনুষ্ঠিত হতে চলা ভারত জাপান শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। জাপানের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও সফরটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে অসমের মুসলিম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করায় সরব মুসলিম দল সংগঠন। এই জঘন্য ঘটনার প্রতিবাদে এবং মূল অভিযুক্ত হিরেন হিন্দু অসমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজ্য জুড়ে সোচ্চার হয়েছে মুসলিম ছাত্র সংস্থা অসম। এই ঘটনার তীব্র নিন্দা করে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক থানায় লিখিত এজাহার দায়ের করা হয়। মুসলিম ছাত্র সংস্থার কেন্দ্রীয় সভাপতি আশিক রাব্বানি এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদের শান ও মর্যাদা মুসলিম উম্মার কাছে প্রাণের চেয়েও প্রিয়। তাকে নিয়ে কেউ কোনো ধরনের অপমানজনক বা বিতর্কিত মন্তব্য করবে তা কখনো সচেতন সমাজ মেনে নিতে পারবে না। আশিক রাব্বানি আর অভিযোগ করেন যে রাজ্যে দীর্ঘকাল ধরে চলে আসা হিন্দু মুসলমানের মধ্যকার ঐতিহ্যগত সম্প্রীতি, শান্তি এবং ভ্রাতৃত্ববোধ বিনষ্ট করার জন্য একটি বিশেষ দুষ্ট চক্র সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে। এই চক্রটি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে রাজ্যে এক অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে। অযোধ্যা রাম মন্দির থেকে উধাও হয়ে গিয়েছে ভক্তদের তরফে দান করা কোটি কোটি টাকা। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তার এহেন দাবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিপুল টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় মন্দির ট্রাস্টের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সপা সাংসদ। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপেরও দাবি করেছেন তিনি।
রবিবার সোশ্যাল মিডিয়া ইস্যুতে একটি পোস্ট করেন অখিলেশ। তিনি লেখেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এটি অত্যন্ত দুঃখের সংবাদ। রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনা মন্দির ট্রাস্টের জন্য অত্যন্ত লজ্জাজনক। কেউই সামনে সেই ইস্যুতে মুখ খুলতে চাইছে না। পাশাপাশি বিশ্ব আদালতের হস্তক্ষেপ চেয়ে তিনি লেখেন, এই বিষয়ে দেশের আদালতকে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি, কারণ এই বিষয়টি বিশ্বের সকল রাম ভক্ত সনাতনীদের বিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। সেখানে সরকারের নীরবতা সন্দেহজনক। বিষয়টি নিয়ে সরব হচ্ছে সমাজবাদী পার্টিও। তাদের মিডিয়া সেলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, অযোধ্যায় রাম মন্দিরের অনুদান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ চুরি শুধু লজ্জাজনক নয়, যারা এর দায়িত্বে ছিলেন তাদের নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাস্টের সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তাদের শুধু বিষয়ে ব্যাখ্যা দিলেই হবে না, বরং রাম মন্দির নির্মাণের জন্য এবং ভক্তদের তরফে অনুদান হিসেবে পর্যন্ত কত টাকা পাওয়া গিয়েছে এবং তা কোথায় খরচ করা হয়েছে তার হিসেব এবং বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী চান দেশের যুব সমাজ শুধু রিল বানাবে আর পকোড়া ভাজবে। সিবিএসই পরীক্ষার উত্তরপত্র বদলে যাওয়া নিয়ে এহেন বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি দেখা করেছিলেন সার্থকের সঙ্গে। সিবিএসইর পোর্টালে সমস্যার সমাধানে সার্থক এবং তার সহপাঠী নিসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন রাহুল। সার্থকের সঙ্গে সাক্ষাৎ করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। তার কথা, মাত্র 18 বছর বয়স হলেও সার্থকের সাহস এবং নৈতিকতা কারোর থেকে কম নয়। তারা এমন একটা কাজ করেছে যেটা দেশের প্রথম সারির মিডিয়াও করতে পারেনি। আসলে মোদিজি চান আমাদের যুব সমাজ রিল বানাকার পকোড়া ভাজুক। তারা যেন চোখ খুলে প্রশ্ন না করে, কিন্তু এই বাচ্চাগুলো প্রশ্ন করেছে। সিবিআইকেও হারিয়ে দিয়েছে 18 বছরের এই খুদে যুব সমাজের এই সাফল্য আসলেই সরকারের ব্যর্থতা। দেশের যুব সমাজের প্রশংসা পঞ্চমুখ রাহুল আরও বলেছেন, ভারতের যুবক যুবতীদের মনে প্রশ্ন রয়েছে, তারা যথেষ্ট সতর্ক জ্ঞান রয়েছে, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখা দরকার, এই ভবিষ্যৎ প্রজন্ম কোনো ছল ছাতুরির ফাঁদে পা দেবে না। উল্লেখ্য, নিট, সিবিএসই সহ নানা পরীক্ষা অনিয়ম নিয়ে প্রথম থেকে সুর চড়িয়েছিলেন রাহুল। এবার সেই ইস্যুতেই ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি। গুজরাতের সুরাতে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক বাড়ি, কিন্তু কার নির্দেশে কারা বাড়ি ভাঙলেন তা নিয়ে এখন বড় রহস্য। সুরাত পৌরসভার দাবি বাড়ি ভাঙার নির্দেশ তারা দেয়নি, কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কারো নির্দেশ ছাড়া কি করে এই কাজ করা হলো? এই ঘটনা ঘিরেই জোর বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে 3রা জুন নাসিরনগরে কাটাগ্রামে একের পর এক বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে দাবি, যে সময় বাড়ি ভাঙা হচ্ছিল ঘটনাস্থলে হাজির ছিলেন সুরাত পৌরসভার আধিকারিকরাও, এমনকি পুলিশও ছিল ঘটনার সময়। অভিযোগ, স্থানীয় পুর প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে গোটা অপারেশন চলে, কিন্তু পুর প্রশাসনই বাড়ি ভাঙার ঘটনায় তাদের দায় অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে, এই ধরনের কাজে কোনোদিনই তারা নির্দেশ দেয়নি। অথচ তারপরেও কেন দায় নিতে অস্বীকার করলো পুর প্রশাসন? কারণ তাদের সামনেই তো বাড়িগুলি ভাঙা হলো। তাহলে কারা নির্দেশ দিয়েছিল বাড়িগুলি ভাঙতে? এটাই এখন সবচেয়ে বড় রহস্য সুরাতে।